একটা পাকা খেলোয়াড়। বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল, লোকেরা জিজ্ঞাসা করেছিল, স্যার ওনার মেয়ে চলে গেল 1:30টায়, বিকাল 5টা বাজতে বাজতে তো আর কেউ কোনো জায়গায় থাকছে না, সব মাটির সাথে মিশে যাচ্ছে। ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ, আপনি কিছু বলবেন না? কি বলবো? ওনার মেয়েকে জিজ্ঞাসা করে। এ কথার ওজন কেমন টের পাচ্ছেন? মানে সুতরাং কাঁচা লোক না, আমি পাকা লোক। কথা বলে কম, কাজ বেশি দেখাবে। এই জন্যে যারা কাজ করে না, শুধু মুখে ফোকর ফটর ফটর করে, এই মানুষগুলো ঝামেলা। 5 তারিখের পর থেকে এই 29 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে, ও আনসার ছাড়াও চলতে পারবে। আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না, অধিকার আদায় করেন, বৈষম্য দূর করার জন্য, যেহেতু এই দেশটা স্বাধীন হয়েছে, করেন, কিন্তু সময় বুঝে তো। এখনই শুরু করে দিয়েছেন, লোকটাকে কিছু গোছাতে দেবেন তো। কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন, আপনি টের পাচ্ছেন? সেটা দাঁড়িয়ে আছে এখনো। তাকে একটু সময় দেন, সে একটু গুছিয়ে নিক। না, এখনই আমারে দেওয়া লাগবে। আসেন, সামনে আসেন, আপনার বাহিনী তুলে দেওয়া হবে। এই জন্য বিশৃঙ্খলা যারা করছেন, আজ বিদ্রোহ ঘোষণা করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে, হালে পানি নেয়নি, এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, আল্লাহ নষ্ট করে দিয়েছে। এরপরে এই নিচে আনসার, এটা দিয়েও হবে না, কারণ যে আছে, আপনি বললাম না, কাঁচা খেলোয়াড় না, পেছনে অনেক কিছু আছে হেলান দেওয়ার মতো। আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে, সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে, কারণ ওনার সাথে আমি 3 বছর ছিলাম জেলে। আর একটু বেশি আসলে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে, ওনার সাথেও ছিলাম 3 বছর। তাছাড়া আর উপরে তারেক জিয়া তো দেবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে, জো বাইডেনের কাছ থেকে, শি জিনপিং এর কাছ থেকে। টের পাচ্ছেন ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে? আপনি আন্দাজে লাফান, বাস্তবতা কিছু জানেন? আজ অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। একটা পাগল, কোন জামানায়, কোন দেশে, কোন গর্তের ভেতরে আছে, ও টের পাচ্ছে যে লোকটা কি, যে লোকটা ভারতকে এই থ্রেট দিতে পারে, বেশি ঝামেলা করলে 7 সিস্টার উড়িয়ে দেব, তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না। ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধূ হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে, কারণ এ কথা তো ওর কথা না, এ কথা ওকে বলাচ্ছে, ভারত বাধ্য হবে 24 ঘন্টার ভেতর ফেরত দিতে। 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে ফেরত পাঠাবে। এইরকম একটা লোক। আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন, বাবা ঘাবড়াবেন না, কিসের ঘাবড়াবেন না। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, আর এইটা করার জন্য ওনারা আন্দোলন করেছিল, সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন, নয়তো জালেমরা কিন্তু বসে নেই। ওরা একটা একটা করে ইস্যু তৈরি করবে, আবার অশান্ত করার চেষ্টা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছে, ভাইরা আমার সময় দিন, আমাকে কাজ করতে দিন, আপনাদের এই 17 বছরের জঞ্জাল আমি এই 17 দিনে শেষ করে ফেলবো, একটু সময় দিন আমারে। আর এর ভেতরে আমার কাজ চেয়ারে বসে কাজই করতে দেন না, খালি এইটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও। তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন? ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে, তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না। এই জায়গায় এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যেন না। সংস্কার যখন চলছে, বাংলাদেশের যত ডিসি আছে, এসপি আছে, টিওনো আছে, ওসি আছে, যারা জালেমদের সহযোগী ছিল, সবাই না, যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে দিল। কারণ এরা যদি একটু ফাঁক ফকড় পায়, ওরা কিন্তু অনেক কিছু করে ফেলবে।
এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব খুব তাড়াতাড়ি আরম্ভ করা। ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে, একটু তাড়াতাড়ি করেন, নয়তো এখনো ঝামেলা কাটছে না। আর আমরা কি কপাল নিয়ে আসলাম, প্রতিবেশী একটা পেয়েছি, কন্যা দিয়ে দিলাম, তারপরও বন্যা দিয়ে শেষ করে দিচ্ছে। তা আর কি দেব? যিনি বলেছিলেন যা দিয়েছি ভোলার মতো না, কোনোদিন ভুলতে পারবে না, তাকেই তো দিয়ে দিলাম। কন্যা দেওয়ার পরে যদি বন্যা খাওয়া লাগবে, জানতাম যে কন্যা জীবনও দিতাম না। হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে না, যে অন্যদিকে